সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গুম খুনের মামলার বিচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সবশেষ সংশোধনী নিয়ে কি সরকার বিপাকে পড়েছে, নাকি গুম খুনের মামলায় অভিযুক্ত এবং সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল থাকবেন কি থাকবেন না তা নিয়ে সরকার আর সেনা সদরের সাথে দূরত্ব তৈরি হয়েছে? এমন প্রশ্নগুলো দেখা দিয়েছে আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের একটি বক্তব্যকে ঘিরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ গৃহীত হওয়া মাত্রই কোনো ব্যক্তি যেমন আর মন্ত্রী এমপি হতে পারবেন না, তেমনি কেউ প্রজাতন্ত্র বা সরকারি পদেও থাকতে পারবেন না। সোজা কথায় তৎক্ষণাৎ চাকরি চলে যাওয়ার বিধান যুক্ত করে সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় গত 6 অক্টোবর। কিন্তু 26 অক্টোবর আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন, 15 জন সেনা কর্মকর্তা এখনো কর্মরত বা সার্ভিং আছেন। একটি বিশেষ আইনের বিধান অনুযায়ী যেটি স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, তেমন একটি স্বতঃসিদ্ধ বিষয় নিয়ে তিনি কেন এমন মন্তব্য করলেন, সেটি আদালত পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, যদি আইন স্পষ্টতই অযোগ্যতা ঘোষণা করে, তবে সেই 15 জন সেনা কর্মকর্তা এখনো কিভাবে কর্মরত থাকতে পারেন? প্রসিকিউটরের বক্তব্য কি আইনের ভুল ব্যাখ্যা, নাকি তাদের তথ্যের অভাব, নাকি 11 অক্টোবরের পর থেকে সেনা সদর আর প্রসিকিউশনের মধ্যকার যে দূরত্ব সেটি আরো প্রকট হচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের একটি সাম্প্রতিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী। গত 6 অক্টোবর এই সংশোধনী আনা হয়। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি 53 নম্বর অধ্যাদেশ, যাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থার্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। এই সংশোধনীটির মূল উদ্দেশ্য ছিল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো থেকে তাৎক্ষণিক অপসর নিশ্চিত করা। এই সংশোধনীতে একটি মাত্র ধারায় 2টি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এটি আইসিটি অ্যাক্টের সবশেষ সংশোধনী। এই সংশোধনের 20 সি ধারায় সুনির্দিষ্টভাবে একটি কঠোর বিধান যোগ করা হয়েছে। এখানে বলা হয়েছে, ট্রাইব্যুনাল কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো পদে নিয়োগ বা বহাল থাকার ক্ষেত্রে অযোগ্য হবেন। অর্থাৎ যখন কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফরমাল বা আনুষ্ঠানিক চার্জ বা অভিযোগ দাখিল হবে, তখন থেকে তিনি আর প্রজাতন্ত্রের বা সরকারি চাকরিতে থাকতে পারবেন না। এই সংশোধনী আনার 2 দিন পরে বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা ঘটে। 8 অক্টোবর বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, হত্যা, নির্যাতন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ মোট 30 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা পড়েছিল। ওই দিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই ঘটনার দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয়। প্রসিকিউশন থেকে তখন জানানো হয়েছিল, আদালতের দপ্তর থেকে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 11 অক্টোবর সেনা সদর থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করা হয়। জানানো হয়, সেনাবাহিনীর কাছে গ্রেপ্তারি পরোয়ানা না পৌঁছালেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে 15 কর্মরত সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। এরপর অবশ্য চিফ প্রসিকিউটর বলেছিলেন, আইন অনুযায়ী তাদের পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করতে হবে। 12 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন জারি করে জানানো হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সরকার বিশেষ কারাগার বা সাবজেল হিসেবে ঘোষণা করেছে। এরপর অনেক ধরনের জল্পনা কল্পনা শেষে 22 অক্টোবর 15 সেনা কর্মকর্তাকে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের বিশেষ প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। আদালত তাদেরকে ওই দিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, 15 সেনা কর্মকর্তাকে সেনা সদরের ভিতরে ঘোষণা করা ওই সাব জেলে রাখা হয়েছে। দর্শক, তখন থেকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সংশ্লিষ্টদের মনে। সেটি হলো, 6 অক্টোবরের সংশোধনী অনুযায়ী এই 15 সেনা কর্মকর্তা কি এখন চাকরিচ্যুত নাকি বরখাস্ত? 26 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এস. তামিম ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, এই 15 সেনা কর্মকর্তা এখনো কর্মরত রয়েছেন। দৈনিক প্রথম আলো ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, ব্রিফিং এ গাজী এম.এস. তামিমকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন, কিন্তু সংশোধিত আইন অনুযায়ী ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলেই তাদের চাকরি থাকার কথা নয়, তাহলে তারা চাকরিচ্যুত না কর্মরত, কোনটি বলা হবে? এর জবাবে প্রসিকিউটর তামিম বলেন, যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে এই আইন কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে। যতক্ষণ না তা প্রয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো সার্ভিং বা কর্মরত বলাই যায়।
দর্শক, সবশেষ সংশোধনী অনুযায়ী 1973 সালের আইসিটি অ্যাক্টের 20 ধারা মতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলেই সরকারি বা প্রজাতন্ত্রের চাকরিতে থাকতে পারার কথা নয়। এটাই এই অধ্যাদেশটির সবচেয়ে ব্যতিক্রমী দিক। সাধারণ ফৌজদারি আইন বা সরকারি চাকরি বিধিতে সাধারণত তখনই কোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয় যখন তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন বা 1 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু 6 অক্টোবরের অধ্যাদেশ এই সাধারণ পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে দণ্ডাদেশের অপেক্ষা নেই, শুধু আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণে অযোগ্যতা কার্যকর করার জন্য যথেষ্ট। ধারা 20 অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি বা খালাস না করা পর্যন্ত তিনি প্রজাতন্ত্রের কোনো পদে বহাল থাকতে পারবেন না। আইন বিশেষজ্ঞরা মনে করেন এই স্বয়ংক্রিয় অযোগ্যতার বিধান এই অপরাধগুলোর অস্বাভাবিক গুরুত্বকে প্রতিফলিত করে। এখন প্রশ্ন হলো, তাহলে প্রসিকিউটর তামিম কেন বলছেন সেনা সদর কার্যকর না করা পর্যন্ত তাদেরকে সার্ভিং বা কর্মরত বলা যেতে পারে? প্রশ্ন হলো, সামরিক কর্মকর্তারা কি আইসিটির বিধানের আওতায় পড়ে না? সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্ম বা সার্ভিস অব দ্য রিপাবলিক বলতে অসামরিক বা সামরিক উভয় প্রকার কর্মকে বোঝানো হয়। এমনকি বাংলাদেশ সামরিক আইন 1952 ভাষ্য অনুযায়ীও সামরিক সদস্যরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত। তাই আইনিভাবে এটি স্পষ্ট, যেহেতু আইসিটি আইন প্রজাতন্ত্রের যে কোনো কর্ম, সেটি সামরিক হোক বা অসামরিক, সবারই অযোগ্যতার কথা বলেছে। তাই আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হওয়ার তারিখ থেকেই এই 15 জন সেনা কর্মকর্তা আইনত সেই যোগ্যতা হারিয়েছেন বলেই আইনজীবীরা মনে করেন। দর্শক, আইনটির 20 ধারা স্বয়ংক্রিয় অযোগ্যতার কথাই তুলে ধরে। যদি একটি আইন কোনো কাজকে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ করে, তবে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের স্বেচ্ছামূলক সিদ্ধান্ত বা আদেশের প্রয়োজনীয়তা পড়ে না। আইনটি নিজেই কার্যকর হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের তারিখ থেকে। কোনো প্রশাসনিক বিলম্ব এখানে আইনিভাবে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ থাকে না। আবার 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি অ্যাক্ট একটি বিশেষ আইন। আইনশাস্ত্রের একটি মৌলিক নীতি হলো লেক্স স্পেশালিস্ট ডেরোগেট লেগি জেনারেলি। এর অর্থ হলো বিশেষ আইন সাধারণ আইনের উপর প্রাধান্য পাবে। মানবতা বিরোধী অপরাধের বিচার একটি বিশেষ প্রকৃতির বিচার, যার জন্য আইসিটি আইন একটি বিশেষ আইন, যেটি লেক্স স্পেশালিস্ট হিসেবে পরিণত হয়েছে। অন্যদিকে 1952 সালের সামরিক আইন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ প্রশাসন নিয়ন্ত্রণ করে, তাই এটি সাধারণ আইন, যাকে বলে লেক্স জেনারেলাইজ। আইসিটি অ্যাক্টের 26 ধারায় আইনটিকে এই বিশেষত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সামরিক আইনের সেকশন 94, যা সাধারণত সামরিক অপরাধ এবং সাধারণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিচারিক এখতিয়ার নির্ধারণ করে। এটি মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রয়োজন হয়, কারণ আন্তর্জাতিক অপরাধগুলো সাধারণ ফৌজদারি আদালত দ্বারা বিচার্য নয়। আবার সেনাবাহিনী ইতিমধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের সামরিক হেফাজতে নিয়েছে এবং ট্রাইব্যুনালে হাজির করেছে। এটি প্রমাণ করে যে তারা আইসিটির বিচারিক এখতিয়ারকে সম্মান করেছে। কিন্তু আইনিভাবে আইসিটি আইনের বিচারিক এখতিয়ার এবং চাকরি থেকে অব্যাহতি পাওয়ার মতো স্বয়ংক্রিয় প্রশাসনিক ফলাফল একটি অবিচ্ছেদ্য প্যাকেজ। আপনি বিচার মেনে নেবেন অথচ এর সরাসরি প্রশাসনিক ফলকে উপেক্ষা করবেন, এটি আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাহলে প্রশ্ন হলো, যেটি আইনগতভাবে স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, সে বিষয়টি নিয়ে প্রসিকিউটর কেন এমন বক্তব্য দিলেন? সেনাবাহিনী ও আদালত সূত্রগুলো বলছে, গত 11 অক্টোবর থেকে এই ইস্যুতে সেনাবাহিনী ও প্রসিকিউটরের বক্তব্যের মধ্যে অনেক গ্যাপ লক্ষ্য করা গেছে। সেনাবাহিনী বলছিল 15 জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে আছেন। পরদিন প্রসিকিউশন দাবি করেছিল সেনাবাহিনী তাদের গ্রেপ্তারের ক্ষমতা নেই, পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করতে হবে। দর্শক, প্রসিকিউটর তামিমের বক্তব্য থেকে পরিষ্কার, সেনা সদর 15 সেনা কর্মকর্তার চাকরির স্ট্যাটাস নিয়ে কোনো কিছু প্রসিকিউশনকে জানায়নি। অবশ্য সাধারণত আদালত জানতে চাইলে বিষয়টি সেনা সদর আদালতকে জানানোর কথা। এর অর্থ হলো, গত 11 অক্টোবর থেকে লক্ষ্য করা গেছে সেনা সদরের সাথে প্রসিকিউশনের দূরত্ব বা গ্যাপ আছে। প্রসিকিউটর তামিমের বক্তব্যে বিষয়টি আবারও ফুটে উঠল। তাহলে কি শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আইনের সংশোধন করে নিজেই এখন বিপাকে পড়েছে? কারণ প্রসিকিউটর তামিমের বক্তব্য যদি সত্যি হয়, তাহলে সেটি আইনের কঠোর প্রয়োগের বিপরীতে প্রশাসনিক বাস্তবতার কাছে নতি স্বীকারের ইঙ্গিত দেয়, নাকি প্রসিকিউশন ইচ্ছে করে বিষয়টি জনসম্মুখে আনলেন যাতে সেনা সদরকে মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর ইস্যুতে আইনের বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে দেওয়া যায়? সেনা সূত্রগুলো বলছে, বিষয়টি সেনা সদরের আদালতকে জানানোর কথা, প্রসিকিউশনকে নয়। প্রসিকিউশন আদালতের মাধ্যমে স্ট্যাটাস জানতে চাইতে পারে, কিন্তু সেটি না জেনে বক্তব্য করলে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। দর্শক, 15 সেনা কর্মকর্তাকে এসি বাসের প্রিজন ভ্যানে আনা, সাব জেলে রাখা, আবার অন্য সেনা কর্মকর্তা যেমন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান ও সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহেলকে যেখানে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়, সেখানে এই 15 সেনা কর্মকর্তার ক্ষেত্রে তা করা হয়নি।
এ নিয়ে আইনের চোখে সমতার নীতি লঙ্ঘনের ব্যাপারে সমালোচনা হচ্ছে। এর মধ্যে প্রসিকিউশনের নতুন মন্তব্য বিষয়টিকে আবারও গণমাধ্যমের শিরোনামে পরিণত করলো। এদিকে মামলা 3টি পরবর্তী শুনানির তারিখ আগে ছিল 20 নভেম্বর। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে তারিখ পরিবর্তনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে 23 ও 24 নভেম্বর নির্ধারণ করেছে। প্রসিকিউটর তামিম দাবি করেছেন, প্রসিকিউশনের নিজস্ব জটিলতার কারণে এই সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। জেনারেল ওয়াকার হাত জোড় করে শীর্ষ রাজাকার পুত্র গোলাম আজমের পুত্র, কি যেন ওইটা আমাদের যে গামসা ভাই, যাই হোক আপনারা জানেন, সেই আজমির, ব্রিগেডিয়ার আজমির, সেই আজমির কাছে বলছেন যে স্যার আমাদেরকে মাফ করে দেন, আমার অফিসারদেরকে আপনি জেলে দিবেন না। কথাটা আমার নয়, কথাটা আপনার নয়, কথাটা কোনো ফেসবুকের ট্রল পেজের নয়। এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি সম্প্রতি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে পট পরিবর্তন হলো জুলাই আগস্টের আন্দোলনের পরে গত বছর, তারপরে তাকে ডেকে নিয়ে ভাত খাইয়ে আমাদের ওয়াকার সাহেব এই করুণ মিনতিটা করেছিলেন। বাইরে ভাই, বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধানদের মধ্যে এইরকম একটা লুথালুকরে কিভাবে যে আওয়ামী লীগ খুঁজে বাইর করে সেনা প্রধান করলো, এবং এর শুধু এই অপরাধেই তাদের আসলে ক্ষমতা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, সেই আলাপে যাচ্ছি না। এই হচ্ছে অবস্থা। সম্প্রতি আমরা জানি যে এই কয়েকজন সেনা অফিসার, সিনিয়র জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে হাজির করতে তারা বাধ্য হলেন, যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আনতে। অনেকদিন ধরে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল। এখানে মজার বিষয় হচ্ছে, আমরা শুনলাম যে জেনারেল ওয়াকার তার একটা বক্তৃতায়, মানে তাদের আভ্যন্তরীণ বক্তৃতায় বলেছেন যে আমার ব্রাদারদেরকে কারাগারে নিয়ে, প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে। নাটক পারে ভাই, যাই হোক, ভেঙে যাচ্ছিল। এই হচ্ছে যে ওনার কথা। তো আমার ধারণা সরকার যেটা করেছে, ওরা বলছে ওহো, তাহলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সেই গল্পের মতো আর কি, যে রানী, আপনারা জানেন যে রানী বলছিল যে ওরা কাঁদছে কেন জনগণকে থেকে, বলে ওরা তো রুটি পায় না, রুটি খেতে পারে না, এই জন্য কাঁদছে। বলে রুটি পায় না, কে খায় না কেন? তো একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেটা করেছে, বলো তোমার সমস্যা তাহলে হচ্ছে প্রিজন ভ্যানে। ওকে, ঠিক আছে, তোমার জন্য একটা নীল প্রিজন ভ্যান না দিয়ে একটা শীতাতপ নিয়ন্ত্রিত আমরা একটা নতুন প্রিজন ভ্যান দিলাম, সবুজ রঙের, সেটার মধ্যে বাংলাদেশ কারাগার লেখা, এবং সেটাতে করেই আসো, তাহলে তো তোমার প্রবলেম সলভ করে দেওয়া হলো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা খুব ভালোভাবে খেলেছেন। জোকের পার্ট, আমাদেরকে এই কথাটা মানতেই হবে, এই প্রথমবারের মতো সেনাবাহিনীর ভিতরে যারা আছেন, যারা সবসময় ভাবতেন যে উর্দি পরা অবস্থায় থাকলে তাদের সকল ধরনের কর্মকাণ্ড জায়েজ হয়ে যাবে, সেটা আর হবে না। এই একটা চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার নিয়েছেন। আমি এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কারণ এটা প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে, প্রিয় দর্শক, আমাদেরকে এটা মানতে হবে। আমরা যদি এই দেশটাকে মানবিক দেশ করতে চাই, যেখানে জনগণের ক্ষমতায়নকে এম্পাওয়ার্ড করতে চাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় মানে কি যেন সভ্য হইতে চাই, সভ্য দেশ হিসেবে পরিচিত করতে চাই, তাহলে প্রত্যেকটা মানুষকে তার কর্মকাণ্ডের জন্য দায় দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্বটা প্রপার ভাবে নিতে হবে। আপনি ধরেন যে কাণ্ডটা বাংলাদেশে হয়েছে, যে যদি কোনো স্পেসিফিক প্রফেশনে আপনি থাকেন, আপনি বিচারের ঊর্ধ্বে থাকবেন, এটা কি কোনো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব না। প্রত্যেকটা মানুষকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এবং প্রত্যেকটা মানুষকে বিচারের মুখোমুখি করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই চেষ্টার একটা বড় উদ্যোগ হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি মনে করি যে সেনা উর্দি পড়লেই আপনি বিচারের বাইরে থাকবেন, ঊর্ধ্বে থাকবেন, সেটা না, আপনাকে সিভিল প্রশাসনের বিচারের মুখোমুখি হতে হবে। এটার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারে যারা এই শক্ত স্ট্যান্ডটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানানোর পাশাপাশি আমার এখন একটা প্রশ্নটা হচ্ছে, এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এখানের মধ্যে যে যুক্তিতে এদেরকে বিচার করা হচ্ছে, এই যুক্তিতে যদি তারা অপরাধী হয়ে থাকেন, তাহলে জেনারেল ওয়াকারের কেন বিচার হবে না? কেন তিনি এই সুপ্রিম রেসপন্সিবিলিটিটা নেবেন না? এই প্রশ্নটা আমার মনে হয় যে এখন তোলার সুযোগ এবং সময় এসেছে। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন, একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় অস্ত্র নিয়ে গুলি করছিলেন, সেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে। ভালো। প্রশ্নটা হচ্ছে, কোনটা প্রাতিষ্ঠানিক অপরাধ এবং কোনটা দায়িত্ব পালনরত অবস্থায় করা অপরাধ, কোনটা ব্যক্তি অপরাধ, এই তিনটাকে আমরা কি সেপারেট করতে পারছি কিনা না? কারণ হচ্ছে, যে অফিসারটা ওইখানে গুলি করছেন তিনি কিন্তু ওই জায়গায় আছেন এবং এই কারণে তিনি গুলি করছেন। এটা কিন্তু তার কোনো ব্যক্তিগত কাহিনী না। তিনি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে শত্রুতা করে যে না আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মতো করে গুলি করে দিচ্ছি, তা কিন্তু না। তিনি ওই জায়গায় দায়িত্ব আছেন এবং তার উপরে কমান্ডটা কি ছিল। যদি একজন সেনা কর্মকর্তা থাকেন বা একটা পুলিশ কর্মকর্তা, যে কোনো ইউনিফর্মধারী কর্মকর্তা থাকেন, তার
উপরের যিনি আছেন তার বস যদি তাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে থাকেন, তার দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে সেই দায়িত্ব পালন করা। এখন যদি একজন সেনা কর্মকর্তাকে বা তার অধীনস্থ ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে এই জায়গাটায় তুমি এদেরকে ক্রস করতে দিবা না বা এদেরকে ঠেকাবা, এদেরকে আটকে ফেলবা, সেক্ষেত্রে কাম হোয়াট মে যে কোনো মূল্যে সেই কাজটা ওই সেনা অফিসারকে করতে হবে। সেটা যদি গুলি করে থামাতে পারে, পায়ে ধরে থামাতে পারে, বোমা মেরে থামাতে পারে, কারণ তাকে যদি এই দায়িত্ব দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই যে কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, র্যাবের যে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে, এটা তো তাদের কোনো ব্যক্তিগত দায় দায়িত্বের জায়গা নয়। তারা এমন না যে না তাদের ব্যক্তিগত শখে ওই জায়গায় গিয়ে এই কাজটা করেছেন। র্যাবে বলুন, ডিজিএফআই তে বলুন বা অন্যান্য বাহিনীর যেসব দায়িত্বে তারা ছিলেন, এই দায়িত্বে স্পেসিফিকলি সরকার তাদেরকে ওইখানকার দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দায়িত্ব হচ্ছে জঙ্গিদের দমন করা, তাদের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা এবং সেটা যে কোনো মূল্যে করা। আমাদের মতো দেশে এই জিনিসগুলো খুব আইনের ভিতরে করা সম্ভব হয় না, কারণ আপনারা দেখেছেন এই যেমন ধরেন ডক্টর ইউনূস আসার পরে শত শত হাজার হাজার জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়নি, স্যালুট আদাব দিয়েও অনেক জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে। এই অবস্থায় গিয়ে দেখা যায় যে আইনের বাইরে গিয়ে অন্ধকার জগতে অনেক কিছু করে অপরাধকে থামাতে হয়। যে অফিসাররা, প্রথম কথা হচ্ছে এই কাজটা কি ভালো? আমি বলবো এটা অবশ্যই ভালো না, এটা নিন্দনীয়, এটা অপ্রত্যাশিত, এটা কোনো সভ্য দেশ চায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অফিসাররা এই কাজগুলো করেছেন তারা অধিকাংশ ক্ষেত্রে দেশের স্বার্থের জন্য করেছেন। সুতরাং এই বিচারটা যদি করতে হয় আমাদের 3 ধরনের বিচারে যেতে হবে। আর আপনারা অনেকে বলতে পারেন যে এই জিনিসটা খারাপ জেনে ওই অফিসার এই কাজটা করছেন কেন? ভাই, এটা কোনো প্রাইভেট কোম্পানির চাকরি নয়। আপনি একজন সেনাবাহিনীর অফিসার, আপনার সিনিয়র অফিসার যদি আপনাকে বলেন, আপনার যে কমান্ডিং বস যদি আপনাকে একটা কমান্ড দেন, আপনি যদি বলেন আমি এটা করবো না, আপনার কোর্ট মার্শাল হবে। তাই যদি ঘটে থাকে তাহলে আমরা মনে করি যে এই সেনা অফিসার যাদের বিচার করা হচ্ছে তাদের বিচার প্রথমে দেখতে হবে তারা ব্যক্তিগতভাবে কোনো কিছু করেছেন কিনা, ব্যক্তিগতভাবে তারা তাদের চাকরিরত উচ্চাভিলাষের জন্য বা তাদের কেরিয়ার গঠনের জন্য যে জিনিস সরকার চায় না এরকম কিছু করেছেন কিনা। এরকম অনেক কিছু হয়েছে। যেমন ধরেন আমাদের ওই যে কি ছিল একটা হাউন আঙ্কেল প্রচুর কাজ করেছে। সে নিজেকে অনেক বড় আওয়ামী লীগের দেখানোর জন্য, অনেক বড় সরকার সমর্থক দেখানোর জন্য, হ্যাঁ সরকার এতে খুশি হয়েছেন, মনে মনে হাততালি দিয়েছেন এবং এর শাস্তি তারা পেয়েছেন, সেটা অন্য আলাপ। কিন্তু হাউন আঙ্কেলের অনেক কিছু, কিন্তু হাউন আঙ্কেলকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। এখন এই যে সেনা কর্মকর্তা যারা ছিলেন, এটা স্পেসিফিক করা উচিত সরকারের, এদের কে কে ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত উৎসাহে কাজ করেছেন। আর যদি সেটা না করে থাকেন, যদি প্রফেশনাল কারণে তারা করে থাকেন, এটার জন্য ব্যক্তি সেনা অফিসারদেরকে এইভাবে দায়ী করা ঠিক হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, কেন জেনারেল ওয়াকার নয়? কারণ আপনারা দেখেন জেনারেল ওয়াকার ক্ষমতায় আসার মানে সেনাপ্রধান হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত যদি এই হাওয়া ভবন না তো আয়নাগর সেনা অভ্যন্তরে থেকে থাকে, এর দায়িত্ব কিন্তু জেনারেল ওয়াকারকে নিতে হবে। জেনারেল ওয়াকার তো সেনা প্রধান হওয়ার পরের দিন এটা বন্ধ করেন নাই, ইনফ্যাক্ট উনি তো কখনো বন্ধ করতেন না। তো উনি যদি বন্ধ না করে থাকতেন তাহলে দায়িত্ব কেন ওনাকে নিতে হবে না? এখন উনি যদি বলেন যে উনি জানি না, আমি দেখেছি একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ডিজিএফআই আমাদের অধীনে না, এই না সেই না। একটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বা তার সংলগ্ন এলাকায় এইরকম কিছু ঘটবে এবং সেনাপ্রধান সেটা জানবেন না, সেটাও তো তার একটা অযোগ্যতা। সুতরাং আমরা জানি, এবং যদি তারা নাও জেনে থাকেন, পরবর্তীতে গুম কমিশন যে কথাটা বলেছেন যে তারা যখন এই কি যেন আয়নাগর গুলো খুঁজে খুঁজে বের করছিলেন, তারা অভিযোগ করেছেন যে অনেকগুলোই অল্টার করা হয়েছে, এগুলোর দেয়াল ঠিক করা হয়েছে, রং করা হচ্ছে, বিভিন্নভাবে এগুলাকে নষ্ট করে ফেলা হচ্ছে। এই যে নষ্ট করে ফেলা, এটা কি জেনারেল ওয়াকারের সম্মতি, নির্দেশ এগুলোর বাইরে হয়েছে? হয় নাই। যদি তাই হয়ে থাকে তাহলে সরকারকে অবশ্যই আমি মনে করি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারেরও একটা বিচারের প্রস্তুতি তাদের নেওয়া উচিত। দায় দায়িত্ব সুপ্রিম কমান্ডার হিসেবে জেনারেল ওয়াকারকে নিতে হবে এবং সেটা দেওয়া উচিত। যদি সেটা না দিয়ে থাকেন, আপনারা শুধুমাত্র এক ধরনের আত্মতৃপ্তি পাবেন যে কয়েকটা ব্রিগেডিয়ারকে, কয়েকটা কর্নেলকে, কয়েকজন মেজর জেনারেল জেলে ঢুকালাম, পিটাইলাম, মারলাম। এতে আলটিমেটলি মানে যে জিঘাংসা এবং প্রতিহিংসার রাজনীতি ডক্টর ইউনূস শুরু করেছেন, সেটাকেই আরো বেশি প্রতিষ্ঠিত করবে। লং রানে কারো সুবিধা হবে না। কারণ কোন লোক যদি তার দায়িত্বের অংশ হিসাবে কোনো কিছু করে থাকেন এবং তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হয়, আগামীতে প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যাবে। আগামীতে ধরেন কেউ ডিজিএফআই এর দায়িত্ব নিতে চাইবে না। ধরেন আমি একজন সেনা অফিসার, আমাকে বললেন যে ভাই আপনি ডিজিএফআই এর এই দায়িত্ব নেন, বা আপনি র্যাবে গিয়ে ওই র্যাবের ডিজি দায়িত্ব নেন। ভাই আমি এই দায়িত্ব নিব কারণ সরকার আমাকে দিবে, আমি 1 বছর পরে সরকার বদল হলে তো আমাকে জেলে যেতে হবে। ওয়াই শুড আই টেক দিস রিস্ক? আমি এইটা নিব কেন? এভাবে তাহলে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। জিনিসটা ভেবে ওইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার স্টেপগুলা নিয়ে থাকেন, ব্যক্তিগত জিজ্ঞাসার ঊর্ধ্বে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটি ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্ব নেওয়ার ব্যাপারটাই যদি তাদের সৎ উদ্দেশ্য হয়ে থাকে,
আমি বিশ্বাস করি এবং সেই সম্ভাবনা পরিষ্কার যে জেনারেল ওয়াকারকেও একদিন তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। দুই পাশে, এই পাশে তো আছে এবং অন্য পাশেও আছে, আপনারা সকলেই জানেন। তাকে একটা নিয়মতান্ত্রিক সরকারের কাজ যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কেন সেই কারফিউ বলবৎ করেন নাই, কেন তিনি সেই বেড়া খুলে ব্যারিকেড খুলে, আমি আপনাদের ভাষাতেই বলি, ব্যারিকেড খুলে ঢাকা বাইরে থেকে আসা হাজার হাজার লোককে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন, কেন 5ই আগস্ট তার নেতৃত্বে তার ইউনিফর্ম পরা সেনাবাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙেছিলেন এবং মুক্তিযুদ্ধের জিনিসপত্র গুড়িয়ে দিয়েছিলেন, কেন তিনি যখন বাইরে মব হচ্ছিল, সন্ত্রাস হচ্ছিল, তিনি কেন বলেছিলেন যে সব দায়িত্ব আমার, বলার পরেও তিনি এবং তার সেনাবাহিনী চুপচাপ থেকে অনেককেই ভুগতে দিয়েছেন। এই জিনিসগুলোতে তার হয়তো আগামীতে বিচার হবে, কিন্তু এই বিচারটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শুরু হয়, তাহলে যে কজন সেনাবাহিনীর মধ্যম সারির বা সিনিয়র অফিসারদেরকে তিনি এখন বিচার করছেন, সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না। অন্যথায় এটা তার অন্যান্য বিচার ব্যবস্থার মতো আর একটা তামাশা হিসাবে থাকবে এবং দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করবে বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, ভালো থাকুন। অন্য প্রসঙ্গ নিয়ে আরেকদিন কথা হবে। ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকুন।